দর্শক, বিগত দিনে ইউনিয়ন ব্যাংকের ঋণ জালিয়াতি এবং একীভূতকরণ ইস্যুতে আমাদের সাথে কথা বলার জন্য এই মুহূর্তে অনলাইনে সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। ডক্টর তৌফিক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24 এর এই আয়োজনে। আপনি নিশ্চয়ই প্রতিবেদনগুলো দেখছিলেন। আমরা দেখলাম যে ব্যাংক একীভূতকরণের যে আলোচনা বা শুনানিটি একদম শেষের দিকে রয়েছে। আপনি বিষয়টিকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? আমাকে প্রশ্ন করেছেন, আমি কিন্তু প্রশ্নটা শুনিনি পুরোপুরি। ডক্টর কাইন্ডলি তৌফিক যদি আহমেদ চৌধুরী, আপনার কাছে আমার প্রশ্নটা ছিল যে ব্যাংক একীভূতকরণের যে প্রক্রিয়াটি সেটি বা আলোচনাটি সেটি শেষের দিকে রয়েছে, এই বিষয়ে আপনার মতামত কি? আমরা দেখতে পেয়েছি অনেক ব্যাংক এখনো পর্যন্ত তাদের মতামতে বলছে যে তারা একীভূত হতে চাচ্ছে না। তাদের এই যুক্তির পিছনে কোনো ধরনের কোনো কারণ বা ব্যাখ্যা করবেন কিনা আপনি সেই বিষয়টি নিয়ে? না, একীভূত হতে চাচ্ছে না, আবার সাথে সাথে তারা তো একটা রিকভারি প্ল্যান দিতে পারে। প্ল্যানও তো আসে নাই কারো সামনে। তো তবে এই একীভূতকরণ প্রক্রিয়াতে প্রথম থেকে আমি যেটা বলছিলাম যে এগুলো তো আসলে রেগুলেটর ড্রিভেন। রেগুলেটররা জোর করে ওদেরকে একীভূত করতে চাচ্ছে, এবং এখন রেগুলেটরদেরকে সে ক্ষমতাও দেওয়া হয়েছে অর্ডিন্যান্সে, নতুন অর্ডিন্যান্সের আন্ডারে। কিন্তু এগুলো আসলে আপনার কি বলে, দুর্বল ব্যাংকের সাথে একীভূত করলে কতটুকু লাভ হবে সে ব্যাপারে আমার একটু আসলে সন্দেহ আছে। কারণ আসলে 4টা জিরো এক করলে তো জিরোই হবে। তো সুতরাং এগুলোর ক্যাপিটাল প্ল্যান কি, ক্যাপিটাল রিকভারি প্ল্যান কি, এগুলোর NPL রিকভারির প্ল্যান কি, এগুলো কিছুই আমরা জানি না। তো সেই ক্ষেত্রে এগুলো সম্বন্ধে একেবারে একটা প্রেডিকশন করা একটু টাফ। তবে আমরা যেটা বলতে চাই যে এখন যেহেতু সেন্ট্রাল ব্যাংক এগুলোকে দেখছে, তো সুতরাং সেন্ট্রাল ব্যাংক আপনার এই প্রত্যেকটা কার্যক্রম মানে একটু হোমওয়ার্ক করেই যেন এগুলোর কাজে হাত দেয়। কারণ এখন একদম শেষের দিকে আপনি যেটা বললেন, শেষের দিকে মানেটা কি? আসলে তো গভর্নর মহোদয় তো আগে থেকে বলছেন যে একটা লোকেরও চাকরি যাবে না, কেউ আসলে আপনার কি বলে ডিপ্রাইভড হবে না। তো এই কাজকর্মগুলো তো ওনাদেরকে করতে হয়েছে নিশ্চয়ই, বা ওনারা করছে। তো সেগুলো করেই কিন্তু কাজে হাত দেওয়া উচিত। এগুলো কাজ না করে, একটু হোমওয়ার্ক না করে এগুলোকে আমি জোর করে সবকিছু মিলিয়ে দিলাম, তার জন্য আবার কিছু তো ডেফিনেটলি গভর্নমেন্টের টাকা পয়সাও যাবে। তো সেগুলো যাতে আবার আগের মতোই মানে আপনার কি বলে যাতে বিফলে না যায় সেদিকেও নজর রাখতে হবে। সেটাই আমরা হচ্ছে এবার আমার। ইউনিয়ন ব্যাংকের যে ইস্যুটা সেই বিষয়ে আসতে চাই। আমরা জানি যে হাজার হাজার কোটি টাকা কিন্তু লোপাট করা হয়েছে এবং সেই অর্থগুলো আসলে কারা লোপাট করেছে সেই বিষয়টা আমরা পরিষ্কার হয়েছে। প্রশ্নটা হলো সেই সময় আসলে তাদের বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা নেওয়া যায়নি? কারণ তারা হয়তো সেগুলো রিপোর্টও করেনি। কারণ সেন্ট্রাল ব্যাংকের কাছে তো যদি সে সমস্ত ইনফরমেশন যেত, তাহলে তো ডেফিনেটলি সেন্ট্রাল ব্যাংক কিছু না কিছু তাদের বিরুদ্ধে স্টেপ নিত। তারা হয়তো, কারণ আমাদের দেশে ব্যাংকগুলোর অবস্থা তো দেখেন, এই যে ব্যাংকগুলো এখন একীভূত করতে যাচ্ছে, বা আপনার ইউনিয়ন ব্যাংকের কথাই বলেন, যে এগুলো তো আসলে মানে আপনার ডিসক্লোজড ইনফরমেশন থেকে যেটা বোঝা যায়, ওরা সেন্ট্রাল ব্যাংক আছে যেগুলো রিপোর্ট করেছে তার থেকে বোঝা যায় যে তাদের NPL খুব বেশি ছিল না। তাদের NPL 15, 20, 25 এর মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন তো ফরেন্সিক অ্যাকাউন্টিং হওয়ার পর দেখা যাচ্ছে ওদের NPL 90%-এর উপরে। তো ডেফিনেটলি আপনার ওরা তখন এইগুলো যে করেছে এগুলো হয়তো বা রিপোর্টও করে নাই ঠিক মতো, আমার ধারণা। রিপোর্ট করলে পরে সেন্ট্রাল ব্যাংক তো আপনার কিছু না কিছু মেজার্স তো টেক ওভার না করুক, বা তাদের বোর্ড ভেঙে না দেখ, কিছু না কিছু মেজার্সে তো সেন্ট্রাল ব্যাংক হাত দিত। তবে এগুলো যদি সত্যি হয়ে থাকে, এবং ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে যেটা আপনি আপনি বলছেন যে 97% ফান্ডে যদি লোপাট হয়ে যায়, তাহলে ডেফিনেটলি এগুলোর এগেনস্টে কিন্তু আপনার এক্সাম্পলারি পানিশমেন্টও ব্যবস্থা করতে হবে। তা না হলে এরা সারা জীবন এগুলোই করবে, তাই না? কারণ এগুলোতে ওরা এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, ওরা জানে যে বিচারের আওতায় আসলো আমার তেমন কোনো বিচার হবে না, বা আমি যে পরিমাণ অর্থ এখান থেকে আমি পাচ্ছি বা লাভবান হচ্ছে, আমার ক্ষতি তার থেকে বেশি হবে না, তার থেকে কমই হবে। তো সুতরাং এবার যদি এইগুলোকে যদি ধরা হয়, তাহলে যেহেতু সাথে সাথে যেন এগুলোর এক্সাম্পলারি পানিশমেন্টের ব্যবস্থা করা হয়, সেই সময়ে যাতে করে। কেন্দ্রীয় ব্যাংকের যে ভূমিকাটি ছিল ডক্টর তৌফিক, সেটা কিন্তু অনেকটাই প্রশ্নবিদ্ধ ছিল। সেই সময় আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেত বা তাদের যেই উদ্যমের ঘাটতি ছিল কিনা, কি মনে হয় আপনার কাছে? না, তা আমি তো বললাম কেন্দ্রীয় ব্যাংকের কাছে যদি ওই ইনফরমেশন থাকতো, আমার মনে হয় ডেফিনেটলি কেন্দ্রীয় ব্যাংক কিছু না কিছু পদক্ষেপ আপনাকে নিতই। একেবারে 97% NPL হয়ে গেছে, সেই ইনফরমেশন কি তখন ছিল কেন্দ্রীয় ব্যাংকের কাছে? আমার মনে হয় না। কারণ একটা কেন্দ্রীয় ব্যাংক তো এইরকম একটা পোর্টফোলিওর খবর পেলে একেবারে চুপচাপ বসে থাকবে, এটা আমার কাছে মনে হয় না।
তো যাই হোক, যদি কেন্দ্রীয় ব্যাংক যদি ইনফরমেশন পাওয়ার পরে যদি চুপচাপ থাকে, তাহলে তো আমি বলবো ডেফিনেটলি কেন্দ্রীয় ব্যাংকের উচিত হয় নাই এই সমস্ত ব্যাপারে মানে যে রেসপন্ড না করা। শেষে কেন্দ্রীয় একটি ব্যাংকের প্রশ্ন করতে চাই আপনার কাছে ডক্টর তৌফিক, যে অর্থগুলো আসলে পাচার হয়ে গেছে সেগুলো ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, বা প্রক্রিয়াটা কি হতে পারে, কি মনে করছেন আপনি? ফিরিয়ে আনার ব্যাপারে তো বাংলাদেশ ব্যাংক কাজ করছে, এবং বিভিন্ন কোম্পানি এগুলোর জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তারা দেখবে কোন কোন জায়গা থেকে মানে অর্থগুলো কোথায় গিয়েছে, সেখান থেকে আদৌ তারা রিকভারি করতে পারবে কিনা। এ ব্যাপারে কয়েকদিন আগে দেখলাম তো আমাদের গভর্নর মহোদয় বিভিন্ন মিডিয়াতে বলছিলেন যে ওনারা এই সমস্ত ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে। তবে এগুলো ফিরিয়ে আনার ব্যাপারে খুব মানে আমাদের অনেক অর্থ খরচ হবে। তবে এগুলো ফিরিয়ে আনার ব্যাপারে ডেফিনেটলি খুব সিরিয়াস পদক্ষেপ নিতে হবে। যাতে করে এগুলো ফিরিয়ে আনার পরেও যাতে এটা বন্ধ না হয়ে যায়। ফিরিয়ে আনার পরে কারা, কারা জড়িত ছিল এগুলো অর্থ পাচার সংক্রান্ত ব্যাপারে, সে ব্যাপারেও আমাদেরকে আসলে অ্যাকশনে যাওয়া লাগবে। ডক্টর তৌফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আপনার সাথে কথা বলবো।